স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি টেলিভিশন প্রোগ্রাম নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার, একটি প্রতিজ্ঞা, যেখানে আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনার, যদি সমাজ তার দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়। দর্শক, তাই এই আয়োজন প্রতিবন্ধিতা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে, সমাজকে একটু বেশি মানবিক করতে। দর্শক, নবজাতক শিশুকে ঘিরে তো মা বাবার থাকে অনেক স্বপ্ন। শিশুটি আস্তে আস্তে বড় হবে, কথা বলবে, হাঁটবে, স্কুলে যাবে, একসময় স্বনির্ভর জীবন যাপন করবে। একটি শিশুর প্রথম হাঁটা, প্রথম কথা, এই ছোট ছোট মুহূর্তগুলো একটি পরিবারের সবচেয়ে বড় আনন্দের বিষয়। কিন্তু সবাই কি সময় মতো হাঁটে, কথা বলে? না, কিছু কিছু শিশুর ক্ষেত্রে এটা আলাদা হয়। তারা একটু ধীরে ধীরে শেখে, দৌড়াতে দেরি করে, কথা বলতে তাদের দেরি হয়। তাদের শেখার গতি আসলে ধীর, বোঝার জগৎ আলাদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি 10 জন শিশুর মধ্যে অন্তত একজন শিশু কোনো না কোনো ধরনের বিকাশজনিত প্রতিবন্ধিতা নিয়ে বেড়ে ওঠে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হল বুদ্ধি প্রতিবন্ধিতা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বুদ্ধি প্রতিবন্ধিতা। আজকের আলোচনায় থেকে আমরা জানব বুদ্ধি প্রতিবন্ধিতা আসলে কি, এটা নিয়ে ভুল ধারণা কতখানি, বুদ্ধি প্রতিবন্ধিতা একটি শিশুর জীবনে কতখানি প্রভাব ফেলে, বুদ্ধি প্রতিবন্ধিতার বিষয়কে কিভাবে ম্যানেজ করা যায়। দর্শক, আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার তোশিবা রহমান, শিশু বিশেষজ্ঞ, শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। আর আলোচনার শুরুতেই ডাক্তার তোশিবা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং ITV-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। ডাক্তার তোশিবা রহমান, প্রথমে যে বিষয়টা আমি জানতে চাইবো আপনার কাছে, বুদ্ধি প্রতিবন্ধিতা আসলে কি, আর বুদ্ধি প্রতিবন্ধিতার লক্ষণগুলো কি কি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সহজ করে বলেন। জি, ধন্যবাদ। আমরা যখন শুনি যে শিশুর বুদ্ধি প্রতিবন্ধী, এই তিনটা শব্দ একসাথে শুনলেই আমাদের কেমন যেন মনে হয় যে অনেক ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে কিনা আমার শিশুর সঙ্গে, আদৌ এখানেই ভবিষ্যৎটা শেষ কিনা। তো খুব সুন্দরভাবে বা সহজভাবে আমি একটু বুঝিয়ে বলতে চাই যে একটি শিশু যখন বড় হতে থাকে তখন আমরা বলি যে শিশুর গ্রোথ এবং ডেভেলপমেন্টটা কি। যখন শিশু দৈর্ঘ্যে এবং উচ্চতায় বাড়তে থাকে এবং ওজনে বাড়তে থাকে সেটাকে আমরা বলি বৃদ্ধি। তারপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশটা কেমন, সেটাকে আমরা বলি ইংরেজিতে ডেভেলপমেন্ট, অর্থাৎ বাংলায় যদি করি আমরা সেটা হচ্ছে বিকাশ। তো একটি শিশুর বিকাশ কিন্তু শুরু হয় ভ্রূণ জায়গা থেকে, অর্থাৎ ফ্রম দ্য কনসেপশন। মা যখন কনসেপ্ট করবেন তখন থেকেই কিন্তু শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এবার আমি বলি যে বুদ্ধি প্রতিবন্ধী, এটা ইংরেজিতে আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। আগে কিন্তু এই শব্দটা ছিল হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, অর্থাৎ মানসিকভাবে বাচ্চাটা পিছিয়ে আছে। বর্তমানে দেখা গিয়েছে যে আমাদের DSM-5 যে ক্রাইটেরিয়াগুলো আছে, নিউরোসায়েন্স যেটা বলছে যে এখানে আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। এটার আরেকটা নাম বলেছে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। যে কথাটা আমি বলছিলাম যে শিশুটা যখন ভ্রূণ থেকেই আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের গর্ভে, তখন থেকেই কিন্তু তার বিকাশটা শুরু হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, যে বুদ্ধি প্রতিবন্ধী আছে কিনা শুরু থেকেই যদি আমরা একটু খেয়াল করি যে শিশুর মধ্যে কি কি লক্ষণগুলো আছে। যেমন একটি শিশু 45 দিন বয়স থেকেই কিন্তু সোশ্যাল স্মাইল করতে শিখে, অর্থাৎ আমি শিশুর সঙ্গে হাসছি, সে কিন্তু আমার সঙ্গে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা হাসি রিপ্লাই দিবে, যেটাকে আমরা বলি সামাজিক হাসি। সেটা আছে কিনা আমরা শুরু থেকে দেখতে পারি। তার পরবর্তীতে যদি দেখি 5 বছর বয়স পর্যন্ত একটি শিশুর তার ডেভেলপমেন্টের যে ডোমেইনগুলো আছে, তার মোটর ডোমেইন আছে, তার ভিশন, তার হিয়ারিং, তার স্পিচ, তার কগনিশন, তার ইমোশনাল ডেভেলপমেন্ট, এগুলো অন্য শিশুর সাথেও যদি আমি তুলনা করে দেখি যে সঠিকভাবে বিকশিত হচ্ছে, তাহলে আমরা বলবো যে শিশুর মধ্যে এই ধরনের কোনো প্রবলেম নেই। এবং 5 বছরের নিচে শিশুদের মধ্যে এখানে আমি যে কতগুলো ডোমেইনের কথা বললাম, কোনো জায়গায় যদি পিছিয়ে থাকে,
বিশেষ করে কথা এবং বুদ্ধিতে এই দুইটা সেক্টরে যদি সে পিছিয়ে থাকে তাহলে আমরা বলি যে শিশুটি গ্লোবালি ডেভেলপমেন্টাল ডিলে। অর্থাৎ এই শিশুটাকে আমরা 5 বছরের নিচে যদি তার বুদ্ধিতে পিছিয়েও থাকে আমরা তাকে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলবো না, আমরা 5 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করব, তার আগের ডায়াগনোসিসটা থাকবে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। দ্যাট মিন্স আমি কিন্তু ধরে নিয়েছি যে বাচ্চাটার কোন কোন সেক্টরে প্রবলেম আমি খুঁজে বের করেছি, ওই অনুযায়ী আমি খুব আর্লি কাজগুলো শুরু করব। যখনই দেখব শিশুর বয়সটা 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু সে বুদ্ধিগত দিক থেকে শারীরিক বিকাশের সাথে সাথে সেটা ম্যাচ করছে না, যেটাকে আমরা বলি যেমন আপনার বাচ্চার 5 বছর থেকে 6 বছর বা 7 বছর হয়েছে শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে বা বুদ্ধিগত দিক থেকে আপনার কাছে কি মনে হয়? প্যারেন্টসকে যখন ঠিক স্পেসিফিক করে পয়েন্ট করে আমরা কথা বলি তখন কিন্তু প্যারেন্টস কোরিলেট করতে পারে যে না, আমার বাচ্চা তো বুদ্ধি করে কথা বলতে পারে না অন্য শিশুর মতো। তখন আমরা দেখি যে আসলে আরও ফুল হিস্ট্রি নিয়ে বাচ্চার যদি কোনো ইনভেস্টিগেশন করতে হয়, বাচ্চার যদি কোনো আইকিউ টেস্ট করতে হয়, তখন আমরা বলি যে বাচ্চার লেভেলিং করি, আচ্ছা, যে বাচ্চার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে কিনা। এবং শুধু আছে বলেই কিন্তু আমরা বসে থাকি না, আমরা কিন্তু সেটাকে আবার বলছি আমি র্যাঙ্কিং করে এবং লেভেলিং করি, কারণ এখানেই কিন্তু বাচ্চার ভবিষ্যৎটা আমরা নির্ণয় করতে পারবো বাচ্চাটা মৃদু, মাঝারি, তীব্র নাকি প্রোফাউন্ড আকারে আছে। তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যান, আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান, আমাদের যে কাউন্সিলিং সেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা ম্যানেজ করতে পারি এবং আমরা একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান করতে পারি। আমরা প্রায় শুনে থাকি যে বুদ্ধি প্রতিবন্ধিতা একটি রোগ বা ডিজিজ। আসলে কি বুদ্ধি প্রতিবন্ধিতা একটি রোগ বা ডিজিজ? উত্তরটা নেব একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, বার্জার পেইন্টস যেমন বিশ্বাস করে প্রতিটা দেয়াল নতুন করে রং পেলে ঘর বদলে যায়, ঠিক তেমনি সমাজের মনোভাব বদলালেই বদলে যাবে জীবন। আমাদের শুধু একটু হাত বাড়িয়ে দিতে হবে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার তোশিবা, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, বুদ্ধি প্রতিবন্ধিতা কি কোনো রোগ? এটা কিন্তু কোনো রোগের নাম নয়, এটি জাস্ট একটি অবস্থা বা কন্ডিশন আমরা বলতে পারি। কারণ শুধুমাত্র একটি শিশুর ইন্টেলেকচুয়াল ডিসেবল আছে আর অন্য সব সেক্টরে সে ভালো, তার কোনো জেনেটিক প্রবলেম নাই, তার অন্য থাইরয়েডের বা অন্যান্য কোনো হরমোনজনিত কোনো প্রবলেম নাই, এরকম কিন্তু নয়। ইন্টেলেকচুয়াল ডিসেবল কিন্তু যে কোনো একটা নিউরো ডেভেলপমেন্টাল বা নিউরোলজিক্যাল অথবা হাইপোথাইরয়েড যদি আমরা বলি, বা আমরা যদি বলি ফ্রেজাইল এক্স সিনড্রোম, ডাউন সিনড্রোম, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড একটা কোমরবিডিটি। অর্থাৎ আমরা দেখেছি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে শিশুদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকতে পারে, সেরেব্রাল পলসি বাচ্চার মধ্যেও কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকতে পারে। এবং খুব কমন দুইটা সিনড্রোম, আমি সবচেয়ে বেশি কমন হচ্ছে আমরা যেটার সাথে সবাই পরিচিত সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। দ্য মোস্ট কমন হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবলের একটা কারণ। তো দেখা যায় যে এদের সাথে এই সিনড্রোম বা যে কোনো রোগের সাথে থাইরয়েড প্রবলেমগুলোর সাথে কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা হয়তো বা ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চাকে একদম প্রপার অ্যাবল করতে পারবো না, বাট উই ক্যান ম্যানেজ দ্যাম, আমরা তাকে ম্যানেজ করতে পারবো। তার মধ্যে যে সিমটমসগুলো আছে, তার মাত্রাটা কীরকম, সেগুলোকে আমরা নিজেরা মডিফাই করতে পারবো। তাহলে কি আমরা বলতে পারি যে বুদ্ধি প্রতিবন্ধী বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এটা একটি অবস্থা? অবস্থা, মানে শিশুর একটি অবস্থা, শিশুর একটি বিশেষ অবস্থা। বিশেষ অবস্থা। আপনি ম্যানেজমেন্ট নিয়ে বলছিলেন, আমি এটাই জানতে চাই এই মুহূর্তে যে বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা কি সমাজের মূলধারায় আসতে পারে? যদি আসতে পারে সেটা কিভাবে? যেহেতু বলেছি এটি একটি অবস্থা, তার মানে আমাদের মূল বিষয়টা কি, কোন কারণে বাচ্চাটার এই অবস্থা হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি দেখি যে বাচ্চাটার মধ্যে থাইরয়েডের কোনো প্রবলেম আছে এবং সেই নিউনেটাল পিরিয়ডে কিন্তু হাইপোথাইরয়েডিজম, যেটাকে আমরা বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, সেটাকে যদি আমরা ইনিশিয়ালি ডায়াগনোসিস করতে পারি, এমন একটা রোগ
কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আমরা আর্লি যদি আইডেন্টিফাই করতে পারি, আর্লি যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, তাহলে কিন্তু একদম পুরোপুরি শিশুটাকে ভালো করা যায়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা শুধুমাত্র আর্লি ডায়াগনোসিসটা যদি করতে পারি, তাহলে এই শিশুটাকে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থেকে, মারাত্মক আকারের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থেকে সারাটা জীবন বাচ্চাটার যেন একটা লিমিটেশনের মধ্যে থাকতে না হয়, আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারবো। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়াও যদি দেখি ডাউন সিনড্রোম বাচ্চা, আমাদের দেশে যেটা হয়, ডাউন সিনড্রোম এখন অনেক বেশি কাজ হচ্ছে যে নিউনেটাল স্ক্রিনিং এর মাধ্যমে বা বাচ্চার যেহেতু ফিজিক্যালি আমরা বাহ্যিক কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝতে পারি যে বাচ্চাটার ডাউন সিনড্রোম আছে, সেটা খুব দ্রুত নিশ্চিত করার সঙ্গে সঙ্গে যদি আমরা ইন্টারভেনশনগুলো শুরু করি, সবচেয়ে বড় বিষয় কি কাউন্সিলিং। কাউন্সিলিং ইজ দ্য ফার্স্ট পার্ট, আমি বলবো যে ফার্স্ট পার্ট অফ ট্রিটমেন্ট। আমি ট্রিটমেন্ট শুরু করেছি মানে আমি কাউন্সিলিং দিয়ে স্টার্ট করব, নট বাই মেডিসিন অর মেডিকেশন অর ড্রাগস। হ্যাঁ, তো আমি যদি কাউন্সিলিং করি প্যারেন্টসকে যে আপনাকে বহুদূর যেতে হবে, আপনার বাচ্চাটার এই একটা অবস্থা, আমাদের এই কাজগুলো আছে, আমরা ডাক্তার হিসেবে বা আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম হিসেবে আপনাকে সহযোগিতা করব, কিন্তু আপনারও সেইটুকু সাপোর্ট আমাদেরকে দিতে হবে। এই যে রেগুলার আমাদের কাছে আসবে, কেন আসবে সেটা আগে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমি কাউন্সিলিং করলাম যে আপনার বাচ্চাকে নিয়ে আপনার দীর্ঘ পথ হাঁটতে হবে, বাচ্চার এই সমস্যা ওই সমস্যা। কেন বলছি এই কারণেই যে বাচ্চাটাকে আমরা হয়তো তীব্র মাত্রায় চলে যাবে, এগুলো আপনি না করলে আমরা তাকে মৃদু মাত্রায় আনতে পারবো। মৃদু মাত্রায় আনতে পারার উদ্দেশ্য হলো ওকে আমরা সমাজের মূল স্রোতে নিয়ে যাব। যখন আমরা এই কথাগুলো কয়েকটা বলতে পারি প্যারেন্টসকে, প্যারেন্টস কিন্তু মানে খুব তার আত্মবিশ্বাসটাও বেড়ে যায় এবং রেগুলার যে ফলোআপে আসবে নিজের তাগিদে কিন্তু আসতে থাকবে। সো এই জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে। এরপরে আসি যে এই শিশুদেরকে আমরা আদৌ কি মূল স্রোতে আনতে পারি কিনা। দেখা গিয়েছে যে কোনো জেনেটিক প্রবলেমের কারণে যদি শিশুটির এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হয়, অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটা অতিরিক্ত মানে তীব্র মাত্রায় আছে, বাচ্চাটার কোমরবিডিটি হিসেবে খিঁচুনি রোগ আছে, যে খিঁচুনি রোগটা আমরা কোনোভাবেই কোনো মেডিকেশনের মাধ্যমে ভালো করতে পারছি না, কারণ খিঁচুনি রোগ কিন্তু 15% কেসে আমরা কোনো মেডিকেশনের মাধ্যমে আমরা নির্মূল করতে পারি না। তাহলে কি হলো, আনকন্ট্রোলড একটা এপিলেপসির মধ্যে বাচ্চা আছে। এরপরে বাচ্চাটার হয়তো যে হরমোনের যে প্রবলেমগুলো, এটা রেগুলার যে ফলোআপে আসতে হয়, তা নাহলে কিন্তু থাইরয়েডের হরমোন লেভেলটার তারতম্য অনেক বেশি বেড়ে যায়। এতে করে কিন্তু বাচ্চার শারীরিক এবং মানসিক যে বিকাশ সেগুলো কিন্তু হচ্ছে না। আমার কথা হলো মূল ভিত্তিটা কি কারণে ইন্টেলেকচুয়াল ডিসেবল, সেটাকে আমাদের আগে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। যেখানে মেডিকেশন দেওয়ার মেডিকেশন, আর কিছু কিছু জায়গায় কিন্তু মেডিকেশনের আসলে কোনো রোলই নাই। কিন্তু আমাদের মনে হয় যে আমি বাচ্চাকে ডক্টরের কাছে নিলাম, হসপিটালে নিলাম, মেডিসিন কেন দিচ্ছে না? মেডিসিন হলো থেরাপি, কাউন্সিলিং এবং ধৈর্য। আমি সবার শুরুতে এবং শেষে বলবো ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরতে হবে। আর এই বিষয়টাকে বোঝানোর জন্যই আমাদের বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বাবা মাকে সময় দিতে হবে বিশেষজ্ঞদের। অবশ্যই আমরা যদি মনে করি যে আমি আমার কোয়ান্টিটি অফ চাইল্ড চাই না, আমি যে বাচ্চাটার গায়ে হাত দিলাম, যে বাচ্চাটার আজকে আমি হিস্ট্রি নিলাম, যে বাচ্চাটাকে আমি ডায়াগনোসিসে রিচ করতে চাই, তাহলে আমার কোয়ালিটি আমি বলবো আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। অবশ্যই একটি শিশুর বিকাশের স্বাভাবিক যে মাইলস্টোনগুলো আছে সেই অনুযায়ী শিশুর বিকাশ ঘটছে না, তখন সেই মা বাবা কি করবেন, কোথায় যাবেন, কোথায় গেলে সঠিক সেবা পাবেন? উত্তরটা নেব বিরতি থেকে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার তোশিবা, আমরা যে প্রশ্নটি রেখে বিরতিতে গেলাম যে আসলে বুদ্ধি প্রতিবন্ধী শিশু, এটা তো কিছু লক্ষণ দেখলে মা বাবা বুঝতে পারবেন। কি লক্ষণ দেখলে বাবা মা সতর্ক হবেন এবং তখন যখন উনি সেবাটা নিতে যাবেন, কোথায় যাবেন, কোথায় এই ধরনের সেবাগুলো দেয়া হয়ে থাকে? জি, আমাদের ঢাকার মধ্যে যে 4টি সরকারি মেডিকেল কলেজ আছে, এছাড়াও ঢাকার বাইরে আছে সিলেট, চিটাগাং, বরিশাল, রংপুর, রাঙ্গামাটি আর ফরিদপুর, তারপরে আছে
গোপালগঞ্জ এরকম আমাদের বিভাগীয় শহরে এবং সরকারি মেডিকেল কলেজ যতগুলো আছে সবগুলোতে কিন্তু এস্টাবলিশ হয়ে গিয়েছে। আর ঢাকার মধ্যে আরও কিছু আছে, যেমন আমাদের কর্পোরেট কিছু হসপিটাল আছে, সেই হসপিটালগুলোতে আমাদের স্কয়ার হাসপাতাল, আমাদের এভার কেয়ার হাসপাতাল যেটা আছে, ইউনাইটেড হাসপাতাল, এছাড়াও আছে মাতোয়াইল মা ও শিশু হাসপাতাল সেখানে আছে, এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটাকে আমরা আগে জানতাম পিজি হাসপাতাল, সেখানে ফুল টিম কাজ করছে। এবং প্রত্যেকটা সেন্টার যাদের নাম আমি বললাম সব জায়গাতেই কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু এই শিশুদেরকে অ্যাসেসমেন্টগুলো করা হচ্ছে। অনেক ধন্যবাদ আপা এত বিস্তারিতভাবে বলার জন্য। আর দর্শক, শিশুর মধ্যে যদি আসলেই বিকাশজনিত কোনো সমস্যা দেখে থাকেন, অনুভব করেন যে না শিশুর বিকাশটা সঠিকভাবে হচ্ছে না, তাহলে এক মুহূর্ত দেরি করবেন না। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার তোশিবা রহমান যেভাবে বললেন, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এগুলোর যে শিশু বিকাশ কেন্দ্র আছে সেখানে শিশুকে দ্রুত নিয়ে যাবেন। ডাক্তার তোশিবা রহমান, আমরা বেশ কিছু ভ্রান্ত ধারণা লালন করে থাকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে। বুদ্ধি প্রতিবন্ধিতাও তার ব্যতিক্রম নয়। প্রায় আমরা বুদ্ধি প্রতিবন্ধিতাকে অটিজমের সাথে মিলিয়ে ফেলি। অটিজম আর বুদ্ধি প্রতিবন্ধিতা কি এক জিনিস? মোটেও এক জিনিস নয়, তবে যদি আমরা ব্রড স্পেকট্রামে চিন্তা করি, দুটি রোগেই কিন্তু বা দুটি অবস্থায় কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের আন্ডারে পড়ে। কিন্তু অটিজম ভিন্ন একটি অবস্থা এবং ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি ভিন্ন একটি অবস্থা। অটিজমের সাথে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকতে পারে, কিন্তু যে শিশুটার মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে তাকে যে অটিজমই হতে হবে এমন কিন্তু নয়। কারণ অটিজমে থাকে কোর যে সিমটম সেটা হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম। এই শিশুটা তার পরিবারের সদস্য, তার আশেপাশে যারা আছে কারোর সঙ্গেই তার কমিউনিকেশন লেভেলের দিক থেকে সে পারফেক্ট থাকে না, ভার্বালিও থাকে না, নন ভার্বালিও থাকে না। কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবল যে শিশুরা তাদের মধ্যে থাকে হচ্ছে অ্যাডাপটিভ ফাংশনের প্রবলেম, অর্থাৎ একাডেমিক পারফরমেন্স, তাদের অ্যাডাপটিভ ফাংশন হচ্ছে তার দৈনন্দিন তার নিজেকে মানিয়ে নেওয়ার পরিবেশের সাথে, নিজেকে চলার অর্থাৎ তার ড্রেসিং, তার স্কুলিং, তার মানে টয়লেটিং, এই যে তার অ্যাক্টিভিটিসগুলো এগুলোতে তার প্রবলেম থাকে, তার কনসেপ্টে প্রবলেম থাকে। এবং এরা কিন্তু মিশতে পারে হয়তো তার থেকে কম বয়সী শিশুর সঙ্গে, অথবা দেখা যায় যে আমাদের এল্ডার যে সিটিজেন আছে দাদি নানি বা চাচা ফুপু ওদের সাথে মিশতে পারে, কিন্তু সমবয়সী বাচ্চার সঙ্গে তার ম্যাচ করে না। অটিজম শিশুরা কিন্তু কারোর সাথে কমিউনিকেশন এবং সোশ্যালাইজেশনের ওই জায়গাটাতে যেতে পারে না। কাজে এই সূক্ষ্ম জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো এবং আমাদের মিস ডায়াগনোসিস ওভার ডায়াগনোসিসগুলো হবে না যে অটিজম এবং ইন্টেলেকচুয়াল ডিসেবল দুটা ভিন্ন ভিন্ন এন্টিটি। বাবা মার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি জরুরি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনার অভিজ্ঞতার আলোকে আপনি যদি বলেন যে সঠিক সাপোর্ট দিলে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে আসলেই অনেক উন্নতি করতে পারে, এগিয়ে যেতে পারে। আমরা যে জিনিসটা দেখি যে একটি শিশুর মধ্যে উইকনেস থাকতে পারে, কিন্তু প্রতিটি মানুষের প্রতিটি শিশুর কিন্তু একটি স্ট্রেংথ ক্যাপাসিটি থাকে, মানে কোন বিষয়ে তার স্ট্রেংথ আছে সেটা খুঁজে বের করতে হবে আমাদের। শুধু যে একাডেমিক পারফরমেন্সে একটি শিশুকে ক্লাস 1 গ্রেডিং অনেক ভালো থাকতে হবে, A+ পেতে হবে তা কিন্তু নয়। এই শিশুটি ড্রয়িংয়ে ভালো থাকতে পারে, এই শিশুটি হয়তো মিউজিকে ভালো থাকতে পারে, বা এই শিশুটি হয়তো কোনো খেলাধুলায় ভালো, অর্থাৎ তাকে যদি আমরা ফুটবল অথবা ক্রিকেট এই ধরনের ফিজিক্যাল গেম, সুইমিং এগুলোতে যদি ইনভলভ করে দেখতে পারি যে কোন জায়গাটাতে সে ভালো করছে, সেই জায়গাটাকে আমরা নার্চার করব। তাহলে প্যারেন্টসকে অত বেশি আসলে আমরা বলবো যে আপনারা বিচলিত হবেন না। প্রতিটি মানুষের মধ্যেই স্ট্রেংথ থাকে, উইকনেস থাকে, প্রতিটি মানুষের মধ্যে গুণ যেমন থাকে তেমনি একটু পিছিয়ে পড়ার কিন্তু প্রবণতাও থাকে। প্রশংসা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট এবং ফার্স্ট ড্রাগস আমি বলি, মেডিসিন আমি বলি। যে বেশি বেশি প্রশংসা করলে যখন আত্মবিশ্বাসটা শিশুর বাড়তে থাকে বা একটা স্ট্যাটিক লেভেলে থাকে তখন ওকে দিয়ে কিন্তু অনেক কাজ করানো যায়। বুদ্ধি প্রতিবন্ধিতা এটা শিশুর একটি গুরুতর সীমাবদ্ধতা। বুদ্ধি প্রতিবন্ধিতা কি প্রতিরোধ করা যায়? প্রতিরোধ করা যায় বলতে আমি বলবো যদি কোনো জেনেটিক প্রবলেম থাকে শিশুটার মধ্যে, আমরা যদি আগে জানতে পারি জেনেটিক টেস্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে আমরা প্রথম থেকেই কিন্তু অমিট করে দেব, বন্ধ করে দেব। তাহলে একটুখানি তার মধ্যে জেনেটিক প্রবলেমগুলো ছিল সেটা আর বেশি বাড়বে না। বেশি না বাড়ার ফলে বাচ্চাটা কিন্তু মৃদু মাত্রায় থাকবে বা নিয়ার অ্যাবাউট নর্মাল লাইফে তাকে আমরা নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করে যদি বলি যে আমরা
মডিফাই করতে পারি। আর প্রতিরোধের বেলায় যদি আমরা বলি যে ফার্স্ট ডিগ্রি কনসাংগুইন ম্যারেজ আছে কিনা, মানে আপন চাচা মা মাত্র খালাতো ভাই বোনের মধ্যে প্যারেন্টসের বিয়ে হয়েছে কিনা, সেটা আমরা যদি অ্যাভয়েড করতে পারি। মা যখন প্রেগনেন্ট থাকে তখন যদি ফলিক অ্যাসিড বা মাইক্রোনিউট্রিয়েন্ট যে আমাদের নিউট্রিশনাল যে ফুডগুলো আছে বা সাপ্লিমেন্ট যদি লাগে সেগুলো যদি আমরা দিতে পারি। আলট্রাসোনো, আমরা যে এখন খুব কিন্তু অ্যাডভান্স আলট্রাসোনোগ্রাফি হয়, সেখানে দেখে যদি আমরা বুঝি যে শিশুটির মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে, সেখান থেকেই কিন্তু আমরা কোনো একটা ডিসিশন মেক করতে পারি। বাচ্চার জন্মের পরেই আমরা বাচ্চাকে আর্লি স্টিমুলেশনগুলো যদি শুরু করতে পারি, তাহলে অনেকাংশেই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যে মা বাবা জানলেন তার প্রিয় সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে, আপনার অবস্থান থেকে কি বার্তা দেবেন? আমার সম্মানিত পিতামাতাকে আমি বলবো, আপনাদের যাদের শিশু বিশেষ চাহিদা সম্পন্ন, তারা হতাশ হবেন না, ধৈর্যহারা হবেন না। আমরা সবসময় বলে থাকি আমাদের চেম্বারে যখন আসেন যে ডক্টর শপিং বন্ধ করতে হবে। আপনি যে ডক্টরের আন্ডারে আছেন, আপনি যে টিমের আন্ডারে আছেন, তারা কিন্তু আপনার শিশুর জন্য একটি ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান তৈরি করে রেখেছে। সেই জায়গাটাতে আমাদের লাস্ট স্টেজ পর্যন্ত যেতে হবে, কারণ বিশ্বজুড়ে সব জায়গায় কিন্তু ট্রিটমেন্ট ব্যবস্থা একই রকম। যেখানে মেডিকেশন বা ওষুধের ভূমিকা খুব কম, সেখানে কিন্তু থেরাপি, স্পেশাল কেয়ার, স্পেশাল স্কুল, অনেক সময় নর্মাল স্কুলেও আমরা বাচ্চাদেরকে অ্যাসেসমেন্ট করে যদি দেখি যে আপনাদের শিশুর মধ্যে যে মৃদু মাত্রার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, সেই ক্ষেত্রে কিন্তু সে নর্মাল স্কুলে কোপ করতে পারে, শুধু তাকে একটু শ্যাডোয়িং করতে হয়, তার পাশে রেফারি হিসাবে থাকতে হয়। কাজেই আপনারা ধৈর্যহারা হবেন না। যে টিমের আন্ডারে আছেন, হয়তো মাঝে মাঝে আপনার একটু মনে হতে পারে আর কতদিন আমি এই পথ চলবো, সেই ক্ষেত্রে প্যারেন্টস আপনারা কিন্তু সাইকোসোশ্যাল কাউন্সিলিংগুলো গ্রহণ করতে পারেন। কারণ আপনারা কেয়ার অফ কেয়ারার যদি আমরা না করি, আপনাদেরকে যদি আমরা কেয়ার করতে না পারি, আপনাদের কাউন্সিলিং সেশনে আপনাদেরকে যদি আমরা সেই মনের জায়গাটাতে স্ট্রং রাখতে না পারি যে এই শিশুটাকে নিয়ে আপনাকেই কিন্তু এগিয়ে যেতে হবে, আপনার শিশুকে সঠিক সাপোর্টগুলো দেন। দেখুন না আপনার শিশু কোথায় গিয়ে দাঁড়ায়, হয়তো সেই আপনার পরিবার এবং আমাদের দেশের জন্য কোনো শিরোপাও আনতে পারে। ডাক্তার তোশিবা, অনেক ধন্যবাদ এত চমৎকার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য আর আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে আবারও, এবং হাত বাড়িয়ে দিলামের জন্য শুভকামনা রইল। দর্শক, শিশুর বুদ্ধি প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, কোনো লজ্জার বিষয়ও নয়। এটা শুধু ভিন্নভাবে বেড়ে ওঠা একটি শিশুর জীবন। একটু সহানুভূতি, একটু ধৈর্য আর সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে এই শিশুরাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। আজকের আলোচনার মাধ্যমে যদি অন্তত একজন মা বাবা নতুন করে আশার আলো পান, অথবা একজন মানুষ তার দৃষ্টিভঙ্গি বদলান, তাহলেই আমাদের আজকের হাত বাড়িয়ে দিলামের এই এপিসোডটি সার্থক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।